এবার গিয়াসউদ্দিন তুগলক যখন মারা গেলেন তখন সুলতানের ছেলেই হবেন আবার সুলতান, তাই না? তো কি বললাম একটু আগে, একজনের নাম কি বললাম, মোহাম্মদ বিন তুগলক। তিনি এবার সিংহাসনে বসলেন 1325 খ্রিস্টাব্দে। তার বাবার মৃত্যুর পর তিনি সিংহাসনে বসলেন। 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে তার আসল নাম মোহাম্মদ বিন তুগলক নামে আমরা যাকে চিনি, পাগলা রাজা বলে, বলে না? নাম শুনেছো পাগলা রাজা? তো মোহাম্মদ বিন তুগলক নামে আমরা যাকে চিনি, তার আসল নাম ছিল জুনা খাঁ। এবার পূর্ব কর্মকেন্দ্র বলে আমি একটা, দেখো এখানে পয়েন্ট লিখেছি, তার মানে হচ্ছে এই জুনা খাঁ প্রথমে কোথায় কাজ করতেন? তার বাবা তো 1320 খ্রিস্টাব্দে সুলতান হচ্ছেন, আর 1325 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক সুলতান হচ্ছেন, মাত্র 5 বছরের মধ্যে। তার বাবা সিংহাসনে বসার 5 বছরের মধ্যে। তার আগে কি তিনি বাবার দরবারে ছিলেন না অন্য কোথাও কাজ করতেন? এইটা একটা ভাবার বিষয় আছে। দেখো মোবারক খলজি মানে কোন মোবারক খলজি? আলাউদ্দিন মানে যাই খলজি বংশের যে শেষ সুলতান আলাউদ্দিন খলজির বংশধর, সেই কুতুবউদ্দিন মোবারক খলজির দরবারে তিনি কাজ করেছিলেন। কুতুবউদ্দিন মোবারক খলজির দরবারে জুনা খাঁ কাজ করতেন। আবার যখন কুতুবউদ্দিন মোবারক খলজি মারা গেলেন, তারপরে কে সিংহাসনে বসলেন? খসরু শাহ সিংহাসনে বসেছিলেন, তাই না? তো সেই খসরু শাহ যখন সিংহাসনে বসলেন, সেই সময় জুনা খাঁকে খসরু শাহ অশ্বারোহী বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করেছিলেন। অশ্বারোহী বাহিনী মানে কি? যারা ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করত, সেই সৈন্যবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করেছিলেন মোহাম্মদ বিন তুগলককে। তার মানে এই যে খলজি বংশের মানে শেষ দিকের দুর্বলতার দিকগুলো এই মোহাম্মদ বিন তুগলক ভালোভাবে জানতেন, তাই না? সেই জন্যই হয়তো তার বাবাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইনিও, সেই কারণে গিয়াসউদ্দিন তুগলক আক্রমণ করে সহজেই তাদেরকে পরাজিত করতে পেরেছিল। তার মানে পূর্ব কেন্দ্রটা কোথায় জানলাম, যে খলজি শেষ খলজি সুলতান মোবারক খলজির দরবারে তিনি কাজ করেছেন, আবার খসরু শাহের দরবারে অশ্বারোহী বাহিনীর প্রধান হিসেবে তিনি কর্মরত ছিলেন। এরপর দেখো তার কয়েকটা পাগলা রাজা তাকে কেন বলা হয় এবার আমরা দেখব। দেখো কয়েকটা তার কীর্তি ছিল, তিনি এমন কিছু করেছিলেন যেগুলো আগে কোনো রাজা করেননি, কিংবা তোমাদের শুনলে মনে হবে উদ্ভট ব্যাপার, পাগলাই মনে হবে। কিন্তু একটা জিনিস জেনে রাখো যে সেই সময়তে যত ছিলেন আর কি, মানে পণ্ডিত ব্যক্তি ছিলেন, এবার এখনও অনেক ঐতিহাসিক আছেন যারা মনে করেন মোহাম্মদ বিন তুগলক ছিলেন দিল্লি সুলতানের শ্রেষ্ঠ উপহার। যতজন সিংহাসনে বসেছিলেন তাদের মধ্যে সব থেকে দুর্ধর্ষ পণ্ডিত, সাহসী, ধর্মনিরপেক্ষ, তারপরে হচ্ছে গিয়ে তোমার উদার, এই ধরনের মানুষ ছিলেন মোহাম্মদ বিন তুগলক। পণ্ডিত ছিলেন, অনেক ভাষায় পণ্ডিত ছিলেন, তোমার আরবি, ফার্সি, তারপরে হচ্ছে তোমার সেই সময়তে যে সংস্কৃত ভাষা, তারপরে আরও অন্যান্য যে সমস্ত আঞ্চলিক ভাষা, সেইগুলোতে যেমন তিনি পণ্ডিত ছিলেন, তেমনি যে মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআন, তাই না, সে কুরআনটাতেও তিনি ছিলেন পারদর্শী। আবার হিন্দুদের যে ধর্মগ্রন্থগুলো সেইগুলোতেও তিনি পারদর্শী ছিলেন, ভালোভাবে পড়েছিলেন। চারিদিক থেকে জ্ঞান বুদ্ধি সব দিক থেকেই তিনি ছিলেন একদম দুর্ধর্ষ। উদারও যেমন ছিলেন, কঠোরও তেমনি ছিলেন, কিন্তু তাকে তবুও পাগলা বলা হয়। এবার কেন পাগলা বলা হয় এগুলো যখন আমরা আলোচনা করব তখন দেখবো যে হ্যাঁ তাকে পাগলাই মনে হচ্ছে, যখন গভীরে আলোচনা করে দেখবো যে তার উদ্দেশ্যটা কী ছিল, তখন আবার যে পণ্ডিত তিনি ছিলেন সেটা মোটামুটি বোঝা যাবে। প্রথম কাজ দেখো যে দোয়াবের রাজস্ব বৃদ্ধি। দেখো সব সময় অভাব এই পৃথিবীতে নেই এমন কোনো মানুষ নেই, সবারই অভাব আছে, নেই? যে সব থেকে ধনী এখনকার দুনিয়ায়, সেও দেখবে বাজে খরচ করতে চায় না, নিজের লাক্সারি জীবন সে যাপন করে, কিন্তু তবুও উল্টো পাল্টা খরচ করে। কি সাধারণ মানুষ ধরো যারা খেতে পায় না, যা এত থেকে দিয়ে দিলাম, কিংবা ধরো একটা কিনে খাবে, ধরো কোল্ড ড্রিঙ্কস একটা কিনে খাবে, ওটার দাম ধরো 10 টাকা, তো বলবে যাও 2 লাখ দিলাম তোমাকে কোল্ড ড্রিঙ্কসটার জন্য, এরকমভাবে দেয় কোনো দিন? দেয় না। অভাব সবারই আছে, রোজ কাজ করে। বিল গেটসকে চেনো তো, অত বড় মানে মাপের মানুষ, কিন্তু কোনোদিন অফিস, হ্যাঁ আচ্ছা যাই হোক, আমি সবচেয়ে ধনী বলিনি, আমি বিল গেটসের নাম বলেছি। তো ধরো সেও রোজ অফিস যায়, কি দরকার খেয়ে দে, ভালো এসি ঘরে একদম নরম বিছানাতে আরাম করবে, ঘুমাবে, অফিস যাওয়ার দরকার আছে না, ক্ষতি হয়ে যাবে ব্যবসায়, তাই না? সেই জন্য যায়। মানে অভাবটা দেখো সবার আছে, রাজারও আছে, বাদশারও আছে, তাদেরও ছিল। রাজস্ব বৃদ্ধি কেন করেছিলেন? রাজস্ব বৃদ্ধি করেছিলেন কারণ যাতে তোমার সুলতানের যে আছে আর কি রাজকোষ আছে,
সে রাজকোষটা যাতে আরো বেশি ভরপুর হয় আর কি। সেই জন্য তিনি রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা করলেন। এবার কোথাকার রাজস্ব বৃদ্ধি করবে? দোয়াবে। কোন দোয়াব? গঙ্গা যমুনার যে দোয়াব, মানে দুটো নদীর মধ্যবর্তী যে স্থান, সেই স্থানগুলো খুব উর্বর হয়। উর্বর হওয়ার কারণ কেন? আগে ভূগোল ক্লাসে একদিন বলেছি আমি যে হ্যাঁ, নদীর নদীর দ্বারা নতুন পলি মানে নতুন মাটি সঞ্চিত হয় ওই সমস্ত অঞ্চলে বন্যার সময়। সে কারণে সেই অঞ্চল সেইগুলো সেই জন্য সেই অঞ্চলগুলো একটু হয়, উর্বর হয় আর কি। কৃষিকাজের পক্ষে খুবই ভালো, ফসল বেশি উৎপাদন হয়। তো দোয়াবে ফসলের পরিমাণটা খুব মানে উৎপাদনের পরিমাণটা খুব বেশি ছিল। তো তিনি ভেবে চিন্তে দেখলেন যে তাহলে দোয়াবে বেশি ফসল উৎপাদন হচ্ছে, মানে সেইখানে আমি রাজস্বের পরিমাণটা বাড়িয়ে দিই। যা রাজস্ব দেওয়া হতো তার থেকে আরো 3-4 গুণ রাজস্ব তিনি বাড়িয়ে দিলেন। এতে করে কি হলো, 2-1 বছর দিল যারা কৃষক আছে তারা, তারপর হঠাৎ দেখা গেল দোয়াবে একটা দুর্ভিক্ষর মতো দেখা গেল, ভালো ফসল হলো না। এবার একে হচ্ছে তোমার ফসল ফলেইনি, তার উপর লাগতো 10 টাকা, সেখানে 3 গুণ বেশি, মানে এখনো 30 টাকা বেশি লাগছে। ধর দিতে পারবে? তো দোয়াব অঞ্চলের যারা কৃষক ছিলেন তারা দেখা গেল যে না খেয়ে মরছেন। এবার এমন একটা ব্যাপার হলো, খাজনা কি দেবে সরকারকে, তারা নিজেই খেতে পায় না। এইরকম পরিস্থিতি যখন সৃষ্টি হলো, এই কথাটা যখন এর কাছে গেল, মানে মোহাম্মদ বিন তুগলকের কানে গেল, তখন তিনি কি করলেন, আবার যে রাজস্ব ছিল সেই রাজস্ব করলেন, সরকারি কোষাগার থেকে টাকা পয়সা দিয়ে সেই মানুষগুলো দুবেলা খাবার ব্যবস্থা করলেন। এবার তার মানে কি হলো, পরিকল্পনা একটা ভালোই করেছিলেন, বেশি রাজস্ব সংগ্রহ করা, 10 টাকা লাভ হলো না, ওর 20 টাকা খরচ হয়ে বসে থাকে, তাই না? এই একটা কাণ্ড ঘটলো। এরপরে দেখো রাজধানী পরিবর্তন, 1326-27 এই খ্রিস্টাব্দ এটা দেওয়া হয়েছে, কারণ 26 খ্রিস্টাব্দে দিল্লি ত্যাগ করে তিনি অন্য রাজধানীর দিকে রওনা হয়েছিলেন। সেইটা মানে কমপ্লিটলি রাজধানী হতে হতে 1327 খ্রিস্টাব্দ লেগে গেছিল বলে সালটা এরকম দেওয়া হয়েছে। এর একটা রাজধানী কোথায় ছিল সুলতানদের? দিল্লি, না? ইনি রাজধানী চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে গেছিলেন, জানা আছে কারো সে জায়গাটা করতে? দেবগিরিতে। দেবগিরিতে তিনি রাজধানী নিয়ে গেছিলেন। এবার দেবগিরির নাম দিয়েছিলেন দৌলতাবাদ, এটা মনে রাখবে। আর এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, দেখবে যে কোন সুলতান রাজধানী পরিবর্তন করেছিলেন, বা মোহাম্মদ বিন তুগলকের নতুন রাজধানীর নাম কি ছিল, এই বলে একটা প্রশ্ন আসে। তো 1326-27 খ্রিস্টাব্দে তিনি দিল্লি থেকে রাজধানীটাকে কোথায় নিয়ে গেলেন? দৌলতাবাদ বা দেবগিরিতে নিয়ে গেলেন। এবার একটা জিনিস বলো, রাজধানী মানে কি? সেখানকার মানুষজন কি সব কি প্রশাসনিক যে সমস্ত যারা আমলা কর্মচারী, প্রশাসনিক কাগজপাতি, এগুলো নিয়ে গেলেই তো রাজধানী পরিবর্তন হয়ে যেত, তাই না? রাজা যেখান থেকে কার্য পরিচালনা করবেন সেটাই রাজধানী হবে। মোহাম্মদ বিন তুগলক করেছিলেন কি, দিল্লির যত অধিবাসী ছিল সেই সময়তে সবাইকে বলেছিলেন পুটলি পাটলা বেঁধে চলো আমার সঙ্গে, আমি গিয়ে ওখানে একাই থাকবো। তো সব মানুষকে যেতে তিনি বাধ্য করেছিলেন। যেতে যেতেই অর্ধেক শেষ, রাস্তাতেই অর্ধেক মারা গেছিল বিভিন্ন অসুখে, বিভিন্ন রকম আর কি বিরূপ এতে পরিবেশের কারণে। এবার ওইখানে গিয়ে থাকার পর দেখা যাচ্ছে যে ওইখানকার যে আবহাওয়া দেবগিরির, সেই জলবায়ুর সঙ্গে ওই দিল্লির মানুষ কোনো রকম করতে পারছেন না আর কি, মানিয়ে নিতে পারছেন না। মোহাম্মদ বিন তুগলকের আর ভালো লাগছে না। তখন আবার তিনি চিন্তা ভাবনা করলেন যে না, দিল্লির রাজধানী ঠিক ছিল, চলো আবার। এবার তিনি চলে এলেই পারতেন না, যত লোককে নিয়ে গেছিলেন তাদেরকে নিয়ে আবার হাঁটতে শুরু করলেন, আবার এসে দিল্লিতে তিনি বসলেন। পাগলা, তাই না? পাগলা না হলে এরকম কাজ কেউ করে? এবার দেখো দুটো জিনিস আছে, রাজধানী কেন পরিবর্তন করেছিলেন তিনি? হ্যাঁ বলো। হ্যাঁ, ভেরি গুড। দেখো উত্তর পশ্চিম সীমান্তটা খুব কাছে ছিল দিল্লি, আর সেই সময়তে দুর্ধর্ষ মঙ্গল জাতি তারা বারবার ভারতে আক্রমণ করছিল, আমরা দেখেছি। তো সেই মঙ্গল জাতির আক্রমণ থেকে দিল্লিটাকে বাঁচাবার জন্য, দিল্লি তো না মানে রাজধানীটাকে বাঁচাবার জন্য তিনি ওই রাজধানীটা চেঞ্জ করে দৌলতাবাদে নিয়ে যেতে চেয়েছিলেন। কারণ উত্তর পশ্চিম অঞ্চল থেকে দৌলতাবাদের দূরত্বটা অনেকটা বেশি, আর দিল্লি খুব কাছেই। সেই কারণে খুব সহজেই রাজধানী মঙ্গলদের দ্বারা আক্রান্ত হওয়ার একটা ভয় ছিল। এই ভয় থেকে তিনি রাজধানীটা স্থানান্তর করার চেষ্টা করেছিলেন। তো এটা একটা তো খুব ভালো একটা উদ্যোগ
তাহলে তার ভুলটা কোথায় ছিল? ওই পুরো মানুষগুলো সবাইকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, এটাই ছিল তার গণ্ডগোল। মানে অতিরিক্ত উদার ছিলেন তিনি, মায়া ছিল তার দিল্লির জনগণের প্রতি, যে এরা, আমি এদের সঙ্গে বসবাস করছি, এরা একা এখানে থেকে যাবে আর আমি চলে যাবো, তো তোমরাও চলো। এই জন্য তাকে পাগলা বলা হয়। আচ্ছা, এরপর দেখো তার সব থেকে উল্লেখযোগ্য যে সংস্কার, সব থেকে উল্লেখযোগ্য যে সংস্কার, সেটা হচ্ছে মুদ্রা ব্যবস্থার সংস্কার। ব্যবহার সংস্কার হয়ে গেছে এখানে, দেখো ওটা মিস্টেক হয়ে গেছে। মুদ্রা ব্যবস্থার সংস্কারটা হচ্ছে তার সব থেকে উল্লেখযোগ্য সংস্কার, সব থেকে গুরুত্বপূর্ণ। মুদ্রা ব্যবস্থা মানে কি? টাকা পয়সার ব্যাপার, তাই না? তো দেখো, প্রথমে হচ্ছে দিনার নামে মুদ্রা চালু করেছিলেন। এটা ছিল একটা স্বর্ণ মুদ্রা। যে রুপি চালু করা হয়েছিল, মানে রুপি ছিল তোমার রৌপ্য মুদ্রা, আর দিনারটা ছিল সোনার মুদ্রা, এটা তিনি চালু করেছিলেন। 10টা রুপিতে একটা স্বর্ণ মুদ্রা বা দিনার হতো। রুপিকে চালু করেছিলেন। সেই সময়তে তোমার ইলতুৎমিশের সময় থেকে মুদ্রা ব্যবস্থা সূচনা হচ্ছে, তাই না, সুলতানি আমলে। টঙ্কা আর একটা কি চালু করেছিলেন? জিতল। ওই জিতলটাই হচ্ছে, টঙ্কাটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি রুপি, মানে রূপার টাকা ছিল, ওটা পরবর্তীকালে রুপি নাম নিল। তো এই 10টা রুপি মানে 10টা রূপোর টাকা সমান একটা সোনার টাকা, এটা ছিল 10। আর তার সব থেকে যে উল্লেখযোগ্য যেটা, সেইটা হচ্ছে এই দোকানি নামক মুদ্রাটা। এটা ভালোভাবে মনে রাখবে, দেখবে সব জায়গায় থাকে না দোকানি নামটা। তামা এবং ব্রোঞ্জ, এই দুটোকে মিক্সড করে ব্রোঞ্জের মুদ্রাও বলা হয়, তামার মুদ্রাও বলা হয় আর কি, শঙ্কর ধাতুর। এইরকম একটা মুদ্রা তিনি চালু করেছিলেন। সেই সময়তে কিন্তু এই মুদ্রাটা তোমার মানে সেরকম কোনো ভ্যালুই ছিল না। যেমন এখন যে কাগজের মুদ্রাগুলো, সেই কাগজটার কোনো দাম আছে কি? একটা 500 টাকার নোট তৈরি করতে যে কাগজ কিংবা প্রিন্টিং খরচ খুব জোর 5 টাকা হয় কিনা, 2-2.5 টাকার মতো খরচ হয়, কিন্তু সেই টাকা 500 টাকার মাল পাওয়া যাচ্ছে না। ওটা কি মুদ্রা? একটা টোকেন মুদ্রা, এটা প্রতীকী মুদ্রা। মানে ওই কাগজটার দ্বারা বোঝাচ্ছে যে হ্যাঁ, এটা মানে সরকার স্বীকৃত একটা মুদ্রা। তো সেই রকমভাবে সেই সময়তে সোনা রূপার অভাব থাকায় বিন তুগলক ভেবেছিলেন যে এমন একটা মুদ্রা চালু করতে হবে যেটা হবে প্রতীক মুদ্রা, ওইটার দ্বারা কেনা বেচা সবই হবে। কিন্তু মুদ্রা যে জাল হতে পারে, এই ব্যাপারটা তার মাথাতে একদম ছিলই না। তিনি ভাবতেই পারেননি যে মুদ্রা জাল হবে। সেই জন্য তিনি যখন তাম্র মুদ্রাটা চালু করলেন, প্রথমে চালু হয়ে গেল, কিছুদিন পর দেখা গেল যে জাল মুদ্রাতে দেশ ছেয়ে গেল। যখন ব্যাপারটা তিনি ভালোভাবে উপলব্ধি করতে পারলেন যে দেশের অবস্থা কি হতে চলেছে এবার জাল মুদ্রাতে, তখন তিনি তড়িঘড়ি করে সেই মুদ্রাটা বাতিল করে দিলেন। যে মুদ্রাটা, যে প্রতীকী মুদ্রাটার কথা আমরা বলছি, সেই মুদ্রাটার নাম কি দিয়েছিলেন তিনি? এই যে দোকানি, এইটা মনে রাখবে, এটা সব জায়গায় পাবে না। সেই প্রতীকী মুদ্রাটার নাম তিনি দিয়েছিলেন দোকানি। এবার দেখো এখানে দেওয়া আছে খোরাসান ও কারাজল অভিযান, দুটো জায়গা। খোরাসান হচ্ছে গিয়ে তোমার মধ্য এশিয়ার একটা জায়গা, সেইখানে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। বেকার বেকার সৈন্য, টাকা পয়সা, এফোর্ট সব গেছিল। এই কারাজলও তাই, দখল করার কোনো মানে স্থানটাকে দখলও করেননি, শুধু শুধু অভিযান পরিচালনা করতে প্রচুর টাকা, অতদিন ধরে সৈন্য টৈন্য পুষে শেষ পর্যন্ত মানে বেকার বেকার, শুধু সব টাকাও যেমন গেছে, প্রাণও গেছে, সৈন্যও গেছে, ঘোড়া গেছে, সবই গেছে, বেকার গেছে, কোনো কাজে আসেনি। তো এই সমস্ত কারণে তাকে আমরা পাগলা রাজা বলে থাকি। আচ্ছা, এরপরে দেখব আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইবন বতুতার আগমন। ইবন বতুতা কে ছিল বলতো? একজন পর্যটক, মরক্কোর একজন পর্যটক, যিনি ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলক যখন সিংহাসনে ছিলেন সেই সময়তে। ইনি ছিলেন একজন তোমার ইবন বতুতা, যার কথা আমরা বলছি, ইনি একজন খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার যে ভ্রমণ বৃত্তান্ত, সেইটা একটা বইয়ে লিপিবদ্ধ আছে। সেই বইটার নাম কি? এইটা খুব ইম্পর্টেন্ট একটা, কিতাবুল রেহলা। রেহেলাও বলা হয়, কিতাবুল রেহেলাও বলা হয়। এই কিতাবুল রেহেলাটা হচ্ছে এই ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত। তো এই ইবন বতুতাকে যখন এলেন আর কি তার দরবারে, মোহাম্মদ বিন তুগলক দেখলেন যে বেশ পণ্ডিত ব্যক্তি, সেই জন্য ইবন বতুতাকে দিল্লির কাজী, প্রধান কাজী পদে নিয়োগ করেছিলেন। কাজী মানে সেই সময়তে যারা জাজ আর কি, সুপ্রিম কোর্টের যেমন জাজ, সেরকম দিল্লির প্রধান কাজী পদে তাকে নিয়োগ করা হয়েছিল। পরবর্তীকালে চীন দেশে ইবন বতুতাকে দূত হিসাবে প্রেরণ করা হয়েছে। তাহলে ইবন বতুতা সম্পর্কে আমরা জানলাম, তার গ্রন্থ সম্পর্কে জানলাম, কোন রাজার দরবারে এলো সেটা জানলাম। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে।
ইবন বতুতার লেখা মানে তার ভ্রমণ বৃত্তান্তটার নাম কি, কোন সুলতানের আমলে এসেছিলেন, আর কোন দেশ থেকে এসেছিলেন, বুঝে গেল? ভালোভাবে এটা মনে রাখতে হবে। এরপরে দেখো বিদ্রোহ। এই একজন সুলতান ছিলেন যিনি সিংহাসনে বসার পর থেকে তার মৃত্যু শেষ দিন পর্যন্ত বিদ্রোহ দমনেই ব্যস্ত ছিলেন। মানে তার আমলে সাম্রাজ্যের কোথাও না কোথাও বিদ্রোহ সবসময়ই লেগেছিল। এই বিদ্রোহ দমন করতে করতেই একদিন শেষ পর্যন্ত তিনি যেখানে মারা গেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে সিন্ধু ঠাট্টা নামে একটা জায়গা আছে সিন্ধু প্রদেশে। ঠাট্টা নামে একটা জায়গা আছে, সেই জায়গায় মালিক তার্ঘি নামে একজন মানে ছিল আর কি, প্রাদেশিক শাসক ছিল, তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তার বিরুদ্ধে বিদ্রোহ পরিচালনা করতে গিয়ে সেখানে প্রচণ্ড জ্বরে তিনি 1351 খ্রিস্টাব্দের 20 মার্চ তিনি সেখানে মারা গেছিলেন। তার মানে বিদ্রোহ শুরু পুরো জীবন ধরে তাকে, মানে যতদিন তিনি সিংহাসনে ছিলেন তার জীবনে বিদ্রোহ দমন করতে করতেই তাকে তার প্রাণ ত্যাগ করলেন। তার আমলে আরও একটা জিনিস ঘটেছিল, সেটা এখানে দিতে ভুল হয়ে গেছে। একটা হচ্ছে বিজয়নগর, নাম শুনেছো? বিজয়নগর আর বাহমনি নামে দুটো সাম্রাজ্যের উত্থান ঘটেছিল এই বিন তুগলকের সময়তে দক্ষিণ ভারতে। 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর হরিহর ও বুক্কার নেতৃত্বে, হরিহর আর বুক্কার নেতৃত্বে 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর, আর হাসান গঙ্গুর নেতৃত্বে 1347 সালে বাহমনি সাম্রাজ্য। এই দুটো সাম্রাজ্যের মানে শুরু হচ্ছে আর কি মোহাম্মদ বিন তুগলকের আমলে। কোথায় এই দুটো সাম্রাজ্য অবস্থিত ছিল? কোথায়? দক্ষিণ ভারতে অবস্থিত ছিল, বুঝে গেল? হ্যাঁ, এবার দেখো ব্যক্তিত্ব, মানুষ হিসাবে কেমন ছিলেন। প্রথমেই বললাম যে একে বলা হতো দিল্লির শ্রেষ্ঠ সুলতান, মানে শ্রেষ্ঠ সুলতান না, মানে শ্রেষ্ঠ উপহার বলা হতো। মানে সুলতানদের মধ্যে ইনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ। এর কারণ হচ্ছে দয়া থেকে উদারতা, পাণ্ডিত্য, সমস্ত দিক থেকে। আর একটা জিনিস হচ্ছে ইনি ছিলেন ধর্মনিরপেক্ষ একজন মানুষ। ভারতের রাজনৈতিক আর বৌদ্ধিক ঐক্য ছিল এর রাজনৈতিক দর্শন। আর একটা জিনিস তোমরা জেনে হবে আর কি, যে সতীদাহ প্রথা সেটা তো তখনও প্রচলিত ছিল না, তো তিনি আইন করে সেটা বন্ধ করার ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেরকমভাবে চালু হতে পারেনি। আর একটা জিনিস, হিন্দুদের দোল, দেওয়ালি এই সমস্ত অনুষ্ঠানগুলোতে তিনি ডাইরেক্টলি অংশ নিতেন, একদম রাস্তায় নেমে অন্য মানুষদের সঙ্গে তিনিও হোলি খেলতেন, দোল, তারপরে তোমার হোলিতে অংশ নিতেন আর কি, রং খেলতেন, হোলি খেলতেন। এই নিয়ে ছিলেন সেই ব্যক্তি, বুঝা গেল? এইটাই ছিল মোহাম্মদ বিন তুগলক। বলো আর কিছু আছে তো, জানার আছে কিছু? আরবার বলবো না কি বলো? ঠিক আছে, পড়ছো কি? ঠিক আছে ঠিক আছে তো বলছো, কিন্তু ফিডব্যাক তো পাই না আমি। কি ব্যাপার তোমার? মধ্যটা ছেড়ে দিয়েছিলে? মোহাম্মদ বিন তুগলক তার আসল নাম ছিল জোনাখা। 1325 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেছিলেন। হ্যাঁ, তো আকে পাগলা রাজা বলা হতো। পাগলা রাজা বলার কয়েকটা কারণ হিসেবে আমরা দেখালাম যে তার কয়েকটি উল্লেখযোগ্য সংস্কার, যেগুলোর পেছনে খুব মানে বুদ্ধিদীপ্ত প্রয়াস থাকলেও সামান্য কিছু ভুলের কারণে সেগুলো সবই ব্যর্থ হয়ে গেছিল। ক্ষতি হয়েছিল বেশি। প্রথমে দেখলাম যে দোয়াবের রাজস্ব বৃদ্ধি, 3-4 গুণ রাজস্ব বৃদ্ধি করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত মানুষের অবস্থা খারাপ যখন হয়ে যায়, তিনি সেই বৃদ্ধি রাজস্বটার পরিমাণ মানে বাতিল করে সেই মানুষগুলোকে খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছিলেন। তারপরে দেখলাম যে রাজধানী পরিবর্তন করলেন। 1326-27 খ্রিস্টাব্দে দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী নিয়ে গেলেন, কিন্তু দৌলতাবাদের যে আবহাওয়া, জলবায়ু, সেটা শ্যুট না করায় সমস্ত জনগণকে তিনি আবার দিল্লিতে ফেরত এনেছিলেন। এর পেছনে কারণ ছিল মঙ্গল আক্রমণ থেকে মানে রাজধানীটাকে রক্ষা করা, এটা একটা। আবার বললাম যে তার সবচেয়ে উল্লেখযোগ্য যে সংস্কার সেটা ছিল তার মুদ্রা সংস্কার। দিনার নামে স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন, সেই সঙ্গে তামা বা ব্রোঞ্জের যে মুদ্রা, প্রতীকী মুদ্রা, সেটাও তিনি চালু করেছিলেন, যেটা ছিল দোকানি নামে পরিচিত ছিল। কারাজল, খোরাসান এই সমস্ত অভিযানে শুধু বেকার তোমার টাকা পয়সা যেমন খরচ হয়েছে, সেরকম প্রাণহানিও প্রচুর ঘটেছে, কোনো লাভের লাভ কিছুই হয়নি। এরকমভাবে অনেকগুলো সংস্কার তিনি করেছিলেন। আবার দেখলাম যে তোমার বিদ্রোহ করতে করতেই শেষ পর্যন্ত প্রাণ ত্যাগ করছে, মানে তোমার এই সিন্ধুর ঠাট্টাতে 1351 খ্রিস্টাব্দের 20
20 মার্চ আর কি, 20 মার্চ তিনি মারা গেছিলেন। সেই সময় তিনি কোন কাজে ব্যস্ত ছিলেন? বিদ্রোহ দমনে ব্যস্ত ছিলেন। মালিক তার্কির বিরুদ্ধে তিনি বিদ্রোহ দমন করছিলেন। এইটাই। এবার আমরা বললাম যে তিনি ছিলেন একজন ধর্মনিরপেক্ষ, হিন্দুদের দোল হুলি এই সমস্ত খেলায় করতেন আর কি, যোগ দিতেন নিজে। তারপরে সতীদাহ প্রথা বন্ধের সৎ প্রয়াস তিনি দেখিয়েছিলেন। তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই দুজন বিখ্যাত সেই সময়কার জৈন ধর্মের পণ্ডিত ছিলেন, রাজশেখর আর জিন প্রভাসুরি। এই দুজনও তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। ইনিই ছিলেন মোহাম্মদ বিন তুগলক, তাই না? এটা আলোচনা হলো। এবার মোহাম্মদ বিন তুগলক যখন মারা গেলেন, সেই মারা যাওয়ার পর এবার সিংহাসনে বসেছিলেন ফিরোজ শাহ তুগলক। এবার ফিরোজ শাহ তুগলকের সঙ্গে মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কটা কীরকম ছিল? ছেলে না ভাইপো না অন্য কিছু জানা আছে কারো? ভাইপো না, ইনি ছিলেন তার কাকার ছেলে, মানে গিয়াসউদ্দিন তুগলকের আর এক ছেলের ভাই, মানে ভাইয়ের আর কি। সুলতান গিয়াসউদ্দিনের একজন ভাই ছিলেন, তার নাম ছিল রজব। এই রজবের পুত্র ছিলেন ফিরোজ শাহ তুগলক, মানে মোহাম্মদ বিন তুগলকের কাকার ছেলে হচ্ছে, তাই না? ইনি সিংহাসনে বসেছিলেন। তো এই ফিরোজ শাহ তুগলক যা সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, আচ্ছা এগুলো তো হয়ে গেল। আচ্ছা এই জিনিসটা আমার মিস হয়ে গেছে, মানে আমি ভেবেছিলাম ওইখানে অব্দি শেষ। আমিরি কোহি, এটা ভালোভাবে মনে রাখবে, কৃষি দপ্তর। আমিরি কোহি হলো এটা কৃষি দপ্তর। মানে মোহাম্মদ বিন তুগলক এই আমিরি কোহি বা কৃষি দপ্তরটা চালু করেছিলেন। এই কৃষি দপ্তর চালু করার উদ্দেশ্য কী ছিল? কৃষি দপ্তরটা হচ্ছে এমন একটা দপ্তর তিনি চালু করেছিলেন যে সেই সময়তে যেটার কাজ ছিল সেচ ব্যবস্থার উন্নতি, কিভাবে আরও অতীত যে জমিগুলো ছিল সেগুলোকে চাষাবাদের জমিতে পরিণত করা, কিংবা খাজনার যে পরিমাণ সেটা কম করতে হবে না বেশি করতে হবে, এই সমস্ত জিনিসগুলো যে দপ্তর দেখাশোনা করতো সেটার নাম ছিল আমিরি কোহি বা দেওয়ানি কোহি। আর একটা জিনিস হচ্ছে দুর্ভিক্ষ কোড। ইনি এই মোহাম্মদ বিন তুগলক সর্বপ্রথম দুর্ভিক্ষ কোড চালু করেছিলেন। দুর্ভিক্ষ কোড মানে কি? দুর্ভিক্ষর সময় যে আইনটা তিনি চালু করতেন আর কি। কীরকম? দুর্ভিক্ষের সময় কোন এলাকায় বেশি দুর্ভিক্ষের প্রকোপটা বেশি, মানুষ খেতে পাচ্ছে না, তাদের খাবার ব্যবস্থা করা, কিংবা তোমার কোনো ফসল টসল চাষ হয় কিনা, কিংবা কীরকমভাবে চলছে, এই সমস্ত জিনিসগুলো, বিনামূল্যে খাদ্য বিতরণের ব্যবস্থা, এই সমস্ত জিনিসগুলো তিনি এই দ্বারা করেছিলেন। এই একটা জিনিস। আচ্ছা।